এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি থাকে দেশে, এটা একটা সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে এই যে নভেম্বরের আজকে 18 তারিখ, আজকে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, এই পরিস্থিতি যদি ব্যাপক চেঞ্জ না হয় তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। প্রিয় দর্শক, প্রেস রুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক শিমুল। ঢাকা এক্সপ্রেসের নিয়মিত এই আয়োজনে আজকের বিষয় হচ্ছে শেখ হাসিনার মামলার রায় এবং নির্বাচন। আমাদের সাথে রয়েছেন লেখক, সাংবাদিক, বিশ্লেষক, ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটল। অটল ভাই, বাংলাদেশের ইতিহাসে কালকে একটি ঐতিহাসিক দিন ছিল। একটি ঐতিহাসিক মামলার রায় হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ছিল, সেটার রায় হয়েছে গতকাল। আপনি জানেন যে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। 3টি মামলায় মৃত্যুদণ্ড এবং 2টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সেটা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও খবর হয়েছে এবং কিছু সংগঠন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর আরও 2-1টা সংগঠন যারা উদ্বেগও জানিয়েছে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন, এই উদ্বেগ জানানোটাকে, বা আমাদের দেশে মানুষ এটাকে কিভাবে গ্রহণ করেছে বলে আপনি মনে করেন? আমাদের দেশের মানুষের তো প্রতিক্রিয়া দুই রকম। একটা হচ্ছে আওয়ামী বিরোধী যে পক্ষটা আছে এরা খুব খুশি, অনেক জায়গায় মিষ্টি বিতরণ করছে আমরা দেখছি, এবং সবাই খুশি। আওয়ামী বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো আছে এবং সাধারণ মানুষও আছে, এরা খুশি। আর যারা আওয়ামী সমর্থক সঙ্গত কারণেই তারা অখুশি, তারা এটার প্রতিবাদ জানিয়েছে, নানানভাবে ককটেল ফুটিয়ে প্রতিবাদ জানিয়েছে, ফেসবুকে প্রোপাগান্ডা ছড়িয়ে প্রতিবাদ জানিয়েছে, যার যার মতো করে সে প্রতিবাদ জানিয়েছে। আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো যেগুলো মানবাধিকার সংগঠন যেগুলো আছে, এগুলোরও একটা মৃদু, কি বলে এটাকে, আপত্তি, মৃদু আপত্তি, যে এরকম ক্যাপিটাল পানিশমেন্ট সারা বিশ্বে। ওরা তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এরা তো এই তৃতীয় বিশ্বের বাস্তবতা বোঝে না। এরা তো বসে ওই যে ইউরোপ আমেরিকায় বসে বসে ওখান থেকে সে প্ল্যানিং করে, ইউরোপ আমেরিকার ডেমোক্রেসি দেখে, ওখানে বসে বসে সারা পৃথিবীকে বিচার করে। এটা করলে তো হবে না। ওরা ওখানে বসে এই ক্যাপিটাল পানিশমেন্ট যেহেতু ইউরোপ আমেরিকা তুলে দিছে, ওখানে তো মৃত্যুদণ্ড নেই, বিশেষ কোনো কেস ছাড়া সাধারণভাবে ওরা মৃত্যুদণ্ড এসব দেশে তুলে দিছে। এখন ওরাও চায় যে এই মৃত্যুদণ্ড সব জায়গা থেকে উঠে যাক, যে কারণে ওরাও জানে যে শেখ হাসিনার মতো এত বড় অপরাধীকে একবার মৃত্যুদণ্ড না, কয়েকবার যদি মৃত্যুদণ্ড দেওয়া যেত তাহলে ঠিক ছিল। কিন্তু ওদের যেহেতু নিয়মের মধ্যেই কথা বলতে হবে, সো ওরা একটু মৃদু আপত্তি জানাবে অফিসিয়াল, এটা খুব স্বাভাবিক, সেটাই জানিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এই যে পরিস্থিতি দেশের এখন, আপনি বললেন যে আওয়ামী লীগ সমর্থক এবং আরেকটা পার্টি হচ্ছে আওয়ামী লীগ বিরোধী। তো এই দুটো দল যদি দুই ভাগ হয়ে একটা অস্থিতিশীলতা তৈরি করতে চেষ্টা করে আমাদের দেশে, সেটার সম্ভাবনা আপনি কতটুকু দেখছেন, বা হতে পারে কিনা এরকম কিছু? না, আওয়ামী বিরোধীরা তো অস্থিতিশীলতা চায় না, তারা তো স্থিতিশীলতাই চায় দেশে, তাই না? অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে আওয়ামী কর্মীরা বা আওয়ামী সমর্থকেরা। এরা যখন অস্থিতিশীলতা তৈরি করতে আসবে, আক্রমণ করবে, বা এই যে ককটেল, পেট্রোল বোমা এগুলো ছুড়বে, তখন তো বিরোধী পক্ষ বসে থাকবে না, তাদের বিরোধী পক্ষ সেটাকে আটকানোর চেষ্টা করবে। অর্থাৎ তারা বাধ্য হয়ে এই সহিংসতার মানে একটা অংশ হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। এখন বিষয় হচ্ছে যে, মূল প্রশ্ন হচ্ছে যে এই রায় পরবর্তী সময়ে পরিস্থিতিটা কতটা সহিংস হয়ে উঠতে পারে, তাই তো? সহিংস হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা আছে, কারণ এই রায় তো আওয়ামী লীগ মেনে নিবে না। গতকাল গুপ্ত স্থান থেকে নানান আওয়ামী লীগ কর্মীরা, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, ওনারাই দিচ্ছেন ভিডিও বার্তা। ওই যে আমরা ওই যে খুব হাস্যকর লাগে দেখলে, শুনলে, কি বলে এটাকে, ওসামা বিন লাদেনকে দেখলাম তোরা বেড়া পাহাড়ের মধ্যে বসে ভিডিও বার্তা দিতেন উনি মাঝে মধ্যে 3 মাস 6 মাস পর পর। ওরকম করে কালকে ভিডিও বার্তা দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক, তারপরে ওবায়দুল কাদের, ছাত্রলীগের দুজনও দিয়েছেন। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো এগুলো এরা চেষ্টা করবে, এগুলো করে, এদের করা উচিত না। এদের নেত্রীর মৃত্যুদণ্ড মানে ঘোষিত হয়েছে যে বাংলাদেশের আদালতে, এরা কি বসে বসে আঙ্গুল চুষবে? এদের তো এগুলো করা উচিত, সেটাই করতেছে। এগুলো খুব স্বাভাবিক, এগুলো অস্বাভাবিক এখন পর্যন্ত অস্বাভাবিকতা কিছুই আমার চোখে পড়ে নাই। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে যে এই সহিংসতা বাড়বে কিনা। আমার কাছে মনে হচ্ছে সেটা চান্স আছে এই সহিংসতা বাড়ার। কারণ আওয়ামী লীগ এই যে মাঠে এন্ট্রি নিল, এই উসিলায়, এই রায় উসিলায় যে মাঠে এন্ট্রি, এতদিন তো ঘরে পালাইছিল, এখন যে মাঠে এন্ট্রি নিল, তারা চাইবেই নিজেদের জায়গাটা একটু করে বড় করতে, আর এটা বিরোধী পক্ষ ঠেকাবে, সহিংসতা বাড়তে পারে। এখানে আরেকটি প্রশ্ন সামনে চলে আসে, সেটা হচ্ছে যে এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ অনেকটাই রাজনীতিতে পিছিয়ে গেল, মানে একটু দীর্ঘ সময় লাগবে তাদের ব্যাক করতে, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে অপেক্ষাকৃত তরুণ যারা,
মানে এই যে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি বা এই বয়সী যারা আছে বা তার নিচে যারা আছে সমর্থক, এরা বাস্তবতা বুঝে যদি এখনই ব্যাক না করে বা এদেশের মানুষ তো তারা দিন শেষে তারা যদি এখনই ব্যাক না করে, ওভাবেই যদি তাকে শেখ হাসিনাকেই দেবতা মানতে থাকে আগের মতো করেই, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনটা আপনি কতটুকু হুমকি বলে মনে করছেন এরকম থাকলে? না, এদের ভবিষ্যৎ আগেও হুমকির মুখে ছিল। কারণ কি, এদের কোনো স্বকীয়তা নেই। এরা শেখ হাসিনার কর্মী, একটাই পরিচয় এদের, যে আমরা শেখ হাসিনার কর্মী। এবং এরা এটা খুব প্রাউডলি বলতেও পছন্দ করত যে আমরা আপার কর্মী। এদের কোনো নিজস্ব পরিচয় এরা কখনো চিন্তাই করে নাই যে আমি সাদ্দাম হোসেন, আমি বাংলাদেশের একজন নাগরিক, একজন পলিটিশিয়ান, আমার নিজের একটা পরিচয় দাঁড় করাবো। এরা কখনো ভাবেই নাই এটা। কারণ এই যে 5 রাজনৈতিক সংস্কৃতি তৈরি করেছিলেন শেখ হাসিনা, আওয়ামী লীগ, এরা 5 শেখ হাসিনা ছাড়া আর একটা নেতাও কি আছে যে নিজের একটা স্বকীয়তা তৈরি করতে পারছে এই সময় এসে? পারে নাই তো, কেউই পারে নাই। এই প্রজন্ম কি করে পারবে? এটা তো একটা রাজনীতি তো একটা দীর্ঘদিনের অভ্যস্ততার বিষয়, সংস্কৃতির বিষয়। এই সংস্কৃতি তৈরি হয়ে গেছে। এই যে সাদ্দাম হোসেন, ছাত্রলীগের যাদের নাম বলতেছি আমি, এরা তো এই সংস্কৃতির সঙ্গেই অভ্যস্ত যে আমি শেখ হাসিনার কর্মী, আমি আওয়ামী লীগের একজন কর্মী, আমার একটা স্বতন্ত্র পরিচয় আছে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি এই পড়াশুনো করছি, আমি রাজনীতি এতটুকু বুঝি। এইটা এরা কখনো চিন্তাই করে নাই যে এরকম একটা পরিচয় আমার দাঁড় হোক। হ্যাঁ, আমি শেখ হাসিনার কর্মী, এটা বলতে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ এটা বললে শেখ হাসিনার কাছ থেকে সুবিধাগুলো বেশি পাওয়া যেত। এখন এই প্রজন্মের যারা ওই সময়ে পদ পদবি পায় নাই, ওই ওই গত 15 বছরে পদ পদবি পায় নাই, এবং তুলনামূলক পরিচ্ছন্ন চিন্তার রাজনৈতিক কর্মী, তারা হয়তো ভিন্নভাবে চিন্তা করতে পারে যে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, আমার দল ব্যক্তি শেখ হাসিনার জন্য ধ্বংস হয়ে যেতে পারে না, আমার দল, আমি আমার দলকে এগিয়ে নিয়ে যাব। এইভাবে চিন্তা করার লোক নিশ্চয়ই আছে, আমার ধারণা নিশ্চয়ই আছে, এরকম চিন্তা করার লোকও আছে। গণ অভ্যুত্থান পরবর্তী মানে এ থেকে যদি শিক্ষা নিয়ে একটা প্রজন্ম, মানে যারা মোটামুটি সমর্থন করতো বাট দলীয় পদ পদবি নাই, যেটা আপনি বলছিলেন, তো তারা যদি এখনই কামব্যাক করে যে না আমি হয়তো ভুল সমর্থন করতাম বা আমার পারবে না, এই জন্য যে এখন আওয়ামী লীগের কর্মীদের মানে নিজেকে আওয়ামী লীগের রাজনীতিবিদ বা কর্মী এটা পরিচয় দিয়ে সামনে কোনো কথা বলার সুযোগ নেই, এখনো ওই সুযোগ তৈরি হয়নি। বাট এরা যদি চায় যে ভবিষ্যতে এটা করতে চায়, তা আমার কাছে মনে হচ্ছে যে দেশের সাধারণ মানুষ এদেরকে ওয়েলকাম জানাবে। ধন্যবাদ আপনাকে। অটল ভাই, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আপনি জানেন, আমরা সবাই জানি যে ইতোমধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও একটা সম্ভাব্য সময় আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। বাট এমন পরিস্থিতিতে যে একটা শেখ হাসিনার রায় হলো এবং দেশে উদ্বেগজনক পরিস্থিতি, বিশ্ব কিছুটা উদ্বেগ জানিয়েছে, এমন পরিস্থিতিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা? মানে ওই নির্ধারিত ওই মাসেই কি নির্বাচন হতে পারে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে বলে আপনি মনে করছেন? নির্বাচন না হয়ে যাওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে, এটা সত্য কথা। এটা যারা নির্বাচন করতে চাচ্ছেন তারাও জানেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন রাজনৈতিক দল তারাও জানেন। নির্বাচন মানে শেষ হয়ে না যাওয়া পর্যন্ত, অর্থাৎ ধরি যে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি বলছে, আমরা আলোচনার সাথে ধরি যে ফেব্রুয়ারির 15 তারিখে নির্বাচন হবে, 15 তারিখ পার না হওয়া পর্যন্ত আমরা কেউই বলতে পারছি না যে নির্বাচনটা হয়ে যাবে। আমি কয়েকটা বিষয় বলি। নির্বাচন হওয়ার কিছু সিমটম থাকে। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এটা হচ্ছে নভেম্বর মাস, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস সময় আছে সর্বোচ্চ আমাদের হাতে। 3 মাস আগে বর্তমান দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা জাতীয় নির্বাচনের আগে এত নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে কখনো? এটা কি এরকম পরিস্থিতি থাকে? সত্যি সত্যি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম থাকে, 3 মাসে তো আর ব্যাপক চেঞ্জ হয়ে যাবে না আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাই না? আর্মি আছে মাঠে, পুলিশ আছে, কঠোর অবস্থায় একটা নির্দলীয় সরকার আছে, টানা চলতেছে, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি চেঞ্জ করতে পারে নাই। সো এটা তো 3 মাসে চেঞ্জ হয়ে যাবে না। তারা ধরে রাখি যে এরকমই কাছাকাছিই থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো এইরকম অবস্থায় এই যে আজকে আমাদের ঢাকা এক্সপ্রেসে নিউজ দেখলাম যে প্রতি মাসে 20 জন করে খুন হচ্ছে ঢাকাতে, শুধু ঢাকাতেই। কি নৃশংস খুন, কি দুঃসাহসিক খুন! মানে লোকজনের সামনে যে ঠাস 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 গুলি করতে মনে হচ্ছে হলিউডের সিনেমা দেখতেছি, এরকম ব্যাপার। এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি থাকে দেশে, এটা একটা সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব ব্যাপার। এখানে মানে যারা গুলি করতেছে বা যারা এই দুঃসাহসিক কাজগুলো করতেছে, এই ক্রাইমগুলো করতেছে, তারা যদি এরকম ক্রাইম করার মতো সাহস তাদের থেকে যায় যে আমরা এই ভোটের দিনও এই ক্রাইমগুলো করব, তাহলে তো সুষ্ঠু নির্বাচন হবে না। তো কেমনে নির্বাচন যদি সুষ্ঠু করতে হয়, এত ঢাকঢোল পিটিয়ে ডক্টর ইউনূস যে নির্বাচনের কথা বলতেছেন, সুষ্ঠু নির্বাচন না করতে পারলে সেটা তো ওনার ইমেজের সঙ্গেও যায় না সেটা। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকে এই যে নভেম্বরের আজকে 18 তারিখ, আজকে যেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি যা, এই পরিস্থিতি যদি ব্যাপক চেঞ্জ না হয় তাহলে নির্বাচন করা সম্ভব হবে না। আপনি কি মনে করছেন যে নির্বাচন ঘিরে ক্যাডার রাজনীতি যেটা এক সময় ছিল,
বা শীর্ষ সন্ত্রাসীরা অনেকেই বাইরে আছেন এখন, এরা আবার জেগে উঠছে বা এরা অনেক বেশি ক্রাইম করতে পারে বলে মনে হয় আপনার? ক্রাইম তো হচ্ছে দেশে, এরা তো ক্রাইম করতেইছে। নির্বাচন ঘিরে তাদের আলাদা নির্বাচন ঘিরে এগুলো তো রাজনৈতিক নেতারা তো এগুলো ক্যাডারদের কাজে লাগায় সবসময়। আমরা দেখে আসছি সেই মানে স্বাধীনতার পর থেকেই আমরা ইতিহাস থেকে দেখে আসতেছি। আবার আমাদের জীবদ্দশায় আমরা দেখছি যে যত বড় বড় সন্ত্রাসী আছে, ক্যাডার আছে, যাদের কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নেই, তাদেরকে রাজনৈতিক নেতারা তাদের বিভিন্ন স্বার্থে কাজে লাগান। সো নির্বাচন একটা বিগ ইভেন্ট রাজনীতিবিদদের জন্য, তাই না? জাতীয় নির্বাচন একটা বিগ ইভেন্ট না তাদের, রাজনীতিবিদ না, সারা দেশের মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্যই, কিন্তু ক্যাডারদের তো কাজে লাগাবেন রাজনীতিবিদরা। এই অর্থে বলছি যে এটা তাদের জন্য একটা বিগ ইভেন্ট। তারা এই ধরনের সন্ত্রাসীদের কাজে লাগানোর চেষ্টা করবেন। ভোট ডাকাতির যদি কোনো সুযোগ তৈরি হয় দেশে, এখন যে পরিস্থিতি, আমি বারবার বলতেছি, আজ 18 নভেম্বর 2025, আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভোট ডাকাতির মতো পরিস্থিতি হতে পারে। সো এরকম পরিস্থিতি থেকে যায় ওই ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে এই সমস্ত সন্ত্রাসীদেরকে কাজে লাগাতেই পারে রাজনীতিবিদরা। কিন্তু অটল ভাই, প্রশ্ন হচ্ছে যে গত 3টি নির্বাচন নিয়ে যে সমালোচনা, ভোট ডাকাতি তো ছিল এক প্রকার, এরপরেও কি আপনি বলতে চাচ্ছেন যে এদেশে আবারও সেই ভোট ডাকাতি হতে পারে? এ থেকে কি জনগণ শিক্ষা নেবে না? ওই রকম ভোট ডাকাতি হবে না, এবার অন্য কিছু হবে। বললাম না, এবার মানে আমি কোনটা আশঙ্কা করতেছি পরিষ্কার করে বলি, সেটা কি, আপনাকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। অর্থাৎ প্রত্যেকটা রাজনীতিবিদের জন্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে, প্রত্যেকটা রাজনীতিবিদের জন্যই এটা করতে হবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই এটা করতে হবে। এমন না যে এটা শুধু বিএনপি সুবিধা পাবে বা আওয়ামী লীগ পাবে কিংবা জামাত পাবে। এখানে যতগুলো রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ নেবে, তাদের সবার জন্যই লেভেল প্লেইং ফিল্ড লাগবে। এখন এই দেশে রাজনৈতিক কর্মী সবচেয়ে বেশি আছে কার? আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপির আছে রাজনৈতিক কর্মী বেশি। এখন রাজনৈতিক কর্মী বেশি আছে, তাদের লাঠিও বেশি আছে। যদি লেভেল প্লেইং ফিল্ড না থাকে, তাহলে বিএনপি কর্মীরা যদি লাঠি দিয়ে ভোট কেন্দ্র দখল করে, কে আটকাবে তখন? আটকানো তো কেউ থাকবে না। সরকার তো ঘোষণা দিয়েছে যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে মাঠে। পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো মাঠে আছে, সরকার তো এটাও বলতেছে যে এখনো আছে। তারপরেও কি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে? নেই তো, অস্বাভাবিক একটা অবস্থা যাচ্ছে। আমরা মানে বহুদিন আমরা ভুলেই গেছিলাম। আমরা আওয়ামী লীগ সরকারের হাজারটা দোষ আমরা ধরতে পারি, ফ্যাসিজম তো আছেই, এছাড়া নানান দুর্নীতি, গুম খুন, আয়নাঘর, বহু কিছু আছে, এদের নির্বাচন না দেওয়া, বহু কিছু আছে। কিন্তু এই কথা তো স্বীকার করতে হবে যে আওয়ামী লীগের সময় ঢাকাতে মানুষ রাত 8টা 10টা 9টা 11টা 12টা 1টা 2টা, তাই না, খুব আরামসে হেঁটে যাচ্ছে। তাদের ভয় খুব কম ছিল যে আমাকে একজন ছিনতাইকারী ধরবে, একজন ডাকাত ধরবে। এখন কিন্তু এই ভয়টা ফিরে আসছে না। এখন কিন্তু রাস্তায় মানুষ কিন্তু স্বাচ্ছন্দ্যে রাতের 12টা 1টা বাজে এখন ঘুরতে পারে না, হাঁটতে পারে না। এটা ট্রু, কিন্তু এটা ট্রু। তবে হতে পারে যেটা রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই বলে এরকম হচ্ছে, একটা বিশৃঙ্খলা চলছে দেশে। রাজনৈতিক সরকার চলে আসলে আবার হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। রাজনৈতিক সরকার আসার আগেই তো আমার লেভেল প্লেইং ফিল্ড দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দরকার, না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সুষ্ঠু নির্বাচনটা মানে এক সমার্থক, দুইটা টার্ম একটা আরেকটা সমার্থক। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক না হয়, তাহলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না। এখন আইন শৃঙ্খলা, আমি বারবার বলতেছি 3 মাস আছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন ধরি। এখন আজকে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক খারাপ অবস্থা, চরম অবনতি। কালকে সন্ধ্যার সময় একটা দোকানের মধ্যে ঢুকে পিস্তল এই ঘাড়ে ঠেকায় 7-8 রাউন্ড গুলি করছে ওই যে যুবদল নেতাকে। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তাকে ধরতেও পারে না এখন পর্যন্ত। কেন মারছে এটাও খুঁজে পুলিশ এখন পর্যন্ত বলতে পারতেছে না যে কেন তাকে মারা হলো, এখন পর্যন্ত বলতেই পারতেছে না। প্রায় 12 ঘন্টা 18-20 ঘন্টা পার হয়ে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে বাস্তবতা যে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুব খারাপ। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না হলে, স্বাভাবিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। কারণ আপনাকে যখন আপনি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিবেন, আপনাকে অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, ওই যে যার 300 কর্মী আছে, সেও সমান সুযোগ পাবে ওখানে কথা বলার, কার্যক্রম পরিচালনা করার। এইটা যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয়, স্বাভাবিক না হয়, তাহলে তো কোনোভাবেই এটা হবে না। তাহলে নির্বাচন কি করে হয়? এমন পরিস্থিতি থেকে আসলে উত্তরণের উপায় কি বলে মনে করছেন? আর সেনাবাহিনী মাঠে আসলে কি বিষয়টা ঠিক হতে পারে, নাকি অন্য কোনো উপায় আছে বলে আপনি মনে করেন? সেনাবাহিনী অলরেডি মাঠে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই মাঠে আছে তারা। হ্যাঁ, তাদেরকে ওই ফেব্রুয়ারি পর্যন্ত না মার্চ পর্যন্ত জানি দেখলাম যে লাস্ট বাড়ানো হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। হ্যাঁ, তো এখন দরকার এক্সিকিউশন। শুধু মাঠে থাকলেই তো হবে না। সেনাবাহিনী খুব মানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র কাঁধে নিয়ে রাস্তা দিয়ে ঘুরলেই তো ক্রাইম কমে যাবে না। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা এক্সিকিউট করা দরকার সেগুলো করতে হবে।
বড় বড় সন্ত্রাসী, এই যে বড় বড় অপরাধ যেগুলো হচ্ছে, এখন পুলিশের হাতে সব ধরনের মানে অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, এগুলো খুঁজে বের করার কে কোথায় আছে, কে কি করতেছে। আমি তো শুনছি যে এমন এমন যন্ত্র আনছে, ইসরায়েল থেকে আনছে, কোত্থেকে আনছে আওয়ামী লীগ সরকার, যেগুলোতে মানে সুনির্দিষ্টভাবে ট্র্যাক করা সম্ভব মানুষকে কোথায় আছে, কিভাবে আছে। তো এগুলো ব্যবহার করে, এগুলো সদ্ব্যবহার করে এই ক্রিমিনালগুলোকে ধরুক, সন্ত্রাসীদের ধরুক, এবং যে ছাড়গুলো দলীয় ক্যাডাররা পাচ্ছে, এখন বিএনপির কোনো ক্যাডার যদি কোথাও গিয়ে চাঁদাবাজি করে, মারামারি করে, প্রশাসন নমনীয় দেখা যাচ্ছে, তাকে ধরতেছে না। জামাতের কোনো ক্যাডার যদি কোনো অন্যায় করে, প্রশাসন নমনীয়, তাকে ধরতেছে না, হ্যাঁ, তাকে ছাড় দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি দ্রুত চেঞ্জ করতে হবে, দ্রুত, মানে সময় নেই কিন্তু হাতে, এটা পারলে আজকের থেকে চেঞ্জ করতে হবে, যে কোনো ছাড় নেই, জিরো টলারেন্সে যেতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে, বাহিনীকে জিরো টলারেন্সে যেতে হবে, যে কোনো অন্যায় করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এই মেসেজটা যদি দিয়ে দিতে পারে সমাজে, তাহলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হতে পারে। এখানে আপনি কি বলতে চাচ্ছেন যে সরকারকে আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে না, অথবা সরকারি আইন শৃঙ্খলা বাহিনীকে এক্সিকিউট করতে পারছে না? কোথাও একটা ইমব্যালেন্স আছে। আমি সুনির্দিষ্টভাবে কিছু বলতে চাচ্ছি না, এই বিষয়টা নিয়ে বলাটা ঠিকও হবে না, বাট ব্যাপারটা আমাদের কাছে মনে হচ্ছে ইমব্যালেন্সড। মানে হয় আইন শৃঙ্খলা বাহিনী সরকারের নির্দেশনা ঠিকমতো মানতে পারছে না, অথবা সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ঠিকঠাক মতো নির্দেশনা দিতে পারছে না, যে কোনো কোথাও একটা ঝামেলা আছে। এখানে প্রশ্ন সামনে এমনিতেই চলে আসে যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা আমলারা যারা, এরা আসলে রাজনৈতিক সরকারের সাথে ডিল করে অভ্যস্ত। হঠাৎ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তাদের সাথে ডিলিংটা কেমন হবে, এটা অল্প সময়ের মধ্যে বাংলাদেশে ঘটে নাই। আমার মনে হয় এখানে একটা বিশাল গ্যাপ থেকে যায়। না, এখানে আমলা, এটা ঠিক আছে, এটা হয়, কিন্তু এখানে তো আমলাদের জন্য আরো সুযোগ, কারো কোনো রাজনৈতিক নেতার চাপ নেই, তারা স্বাধীন মতো কাজ করতে পারছে। এখন স্বরাষ্ট্র সচিব, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন, তার তো স্বরাষ্ট্র মন্ত্রীর চাপ নেই যে আমার আওয়ামী লীগের কর্মী কিন্তু ধরো না, ছাইরা দাও, এরকম তো কোনো চাপ নেই, তাই না? সে তো স্বাধীনভাবে কাজ করতে পারছে। এটা তো মানে এক ধরনের প্রতিবন্ধকতা, যেমন রাজনৈতিক কোনো নির্দেশনা নেই, আর এক দিক দিয়ে ভাবতে গেলে এটা তো এক ধরনের সুযোগতার জন্য, স্বাধীনতা তার জন্য। তার মানে তারা কি আসলে মনস্তাত্ত্বিকভাবেই দুর্বল হয়ে গেছেন বা কাজ করছেন না, এরকম বলে মনে হয় আপনার, আমলা বা আইন শৃঙ্খলা বাহিনী? এখন এইটা তো আমি আসলে বলতে পারি না যে কি হচ্ছে, হ্যাঁ, তবে তারা যে পারতেছে না, আমরা দেখতে পাচ্ছি যে তারা পারতেছে না কাজটা ঠিকঠাক মতো করতে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, উনি 2 দিন পর পর এমন এমন কাণ্ড করেন, দেখলে খুব হাস্যকর লাগে। উনি কার বেতন কত, কার বিয়ে হয়েছে কিনা, কে কি খাইছে না খাইছে, কার প্রেমিক আছে কিনা, হাস্যকর যে প্রশ্ন করেন যে পুলিশদেরকে, যে এটা দরকার নেই তো ওনার যেটা দরকার যে পুলিশকে ওই মনোবল তৈরি করা, বা পুলিশকে দিয়ে ওই কাজটা করানো, যেটা করলে সমাজের অপরাধ কমবে। উনি এগুলো না করে এগুলো করতেছে। আমি একটা উদাহরণ দিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ওনার দায়িত্ব ঠিক করার। তো এটা গেল একটা জায়গায়। অন্য অন্য সেক্টরেও লেজে গোবরের অবস্থা, মানে যেসব অ্যাডভাইজার আমাদের আছেন, কারো কারো ব্যক্তিগত সুযোগ সুবিধা, বাড়ি গাড়ির চিন্তা করতেছেন, শুনতে পাচ্ছি আমরা যে কেউ বিদেশে টাকা পাচার করতেছেন, কেউ বাড়ি গাড়ির চিন্তা করতেছেন। আবার এক তরুণ উপদেষ্টা আছেন, আমি সবসময় শুনি ফেসবুকে আলোচনা হয়, তার জুতার দাম কত, তার হাতের আইওয়াচের দাম কত, এসব নিয়ে আলোচনা হচ্ছে। এসব নিয়ে আলোচনা হওয়ার তো কথা ছিল না, কথা তো ছিল পারফরমেন্স নিয়ে আলোচনা হবে তাদের, তাই না? এগুলো নিয়ে কেন কথা হবে? নিশ্চয়ই পারফরমেন্সটা তাদের ভালো হচ্ছে না, এই জন্য অন্য কিছু নিয়ে বেশি আলোচনা হচ্ছে। অটল ভাই, শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা আরেকবার একটু শেখ হাসিনার মামলার রায় নিয়ে আসি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন, আপনি জানেন তো, আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত আমরা সবসময় বলি, সে দেশে শেখ হাসিনা রয়েছেন, তাকে এখন ফেরানোর একটা চেষ্টা বাংলাদেশ থেকে চলবে। এমতো অবস্থায় আপনি কি মনে করেন যে ডিলটা খুব সহজ হবে, বা এখানে ভারত শক্ত অবস্থানে থাকবে, তারা কোনোভাবেই ফেরত দেবে না, অথবা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তারা ফেরত দিতেও পারে? এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? ভারত ফেরত দিবে না, ভারতের ফেরত দেওয়ার কোনো চাপ নেই। আমি ফিক্সড এই কারণে, কারণ ভারতের সঙ্গে আমাদের বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে একটা, মানে 2 দেশেরই আছে, কিন্তু ওইটার কিছু ক্লজ আছে যেখানে যে ভারত, ওই সরকার যদি মনে করে যে রাজনৈতিক উদ্দেশ্যে এই বন্দিকে ফেরত চাচ্ছে, তাহলে সে ফেরত নাও দিতে পারে ওই দেশ। এটা শুধু ভারতের একার জন্য না, বাংলাদেশও এই সিদ্ধান্ত নিতে পারে। এটা হচ্ছে এক ধরনের কথা। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে, এই অন্তর্বর্তী সরকারের আসলে মানে আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা, ওইটা কখনোই এত বড় হবে না, এত বেশি হবে না, যেটা একজন রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার যখন থাকবে।
এই সরকারকে যদি ফেরত নাও দেয় ভারত, এটার রাজনৈতিক অনেক বক্তব্য আছে, কাউন্টার বক্তব্য আছে, আইনি বক্তব্য আছে, যে এটা তো জনগণের ভোটে আসে না, এদের কথা আমরা শুনবো কেন, তাই না? সো এই সরকারকে অন্তত ফেরত দিবে না। যদি নির্বাচিত কোনো সরকার আসে এই দেশে, তখন ভারত চাপে পড়ে যাবে, না দিলে এক ধরনের চাপে পড়বে। নির্বাচিত সরকারের হাতে যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, তখন এক ধরনের চাপে পড়ে যাবে। সো আমরা ধরেই নিচ্ছি যে এই অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনাকে কখনোই কোনোভাবেই ইন্ডিয়া ফেরত দিবে না। ধরে নিচ্ছি আর কি, হতে পারে। ধন্যবাদ অটল ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রেস রুম থেকে আজ এ পর্যন্তই। ফের দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।